আজকে আমরা সমাধান করব র্যাপিড টেস্টের 6 নম্বর মডেল। তো এর আগে আমি 5টা মডেল তোমাদের করিয়ে দিয়েছি। তো শুরু করা যাক। প্রথম যে প্রশ্ন, তোমরা ভালো করে অবশ্যই দেখছো সবাই। তো প্রথম প্রশ্ন আছে, দেখাও যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। এটা করিয়ে দিয়েছি আগে, তাকে এটা করালাম না। একটি আহিত ফাঁপাগোলকের ক্ষেত্রে একের অথবা গ্রুপ বি এর 1 নম্বর প্রশ্ন, দেখা হচ্ছে সমবিভব তল লম্বভাবে করিয়ে দিয়েছি বললাম। এর অরে আছে একটি আহিত ফাঁপাগোলকের ভিতরে বাইরে বিভব প্রাবল্যের দূরত্বের সঙ্গে পরিবর্তনের লেখচিত্র। তো যদি আমরা দূরত্বের সঙ্গে দূরত্ব r, এটা কেন্দ্র, এদিকে বললাম বিভব। আমরা কি জানি, আহিত ফাঁপাগোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠ আমরা 3টে পজিশন যাচ্ছি। r যদি লেস দ্যান r হয়, সেখানে ভিটা কত হয়, q বাই 4 পাই এপসিলন 0 r। r ইকুয়ালস টু r হলে কত হয়, q বাই 4 পাই এপসিলন 0 r। আর r গ্রেটার দ্যান r হলে কত হয়, q বাই 4 পাই এপসিলন 0 স্মল r। তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ অবধি ধ্রুবক, এটা হচ্ছে r ইকুয়ালস টু r, তারপর 1 বাই r এর সঙ্গে মানটা কমতে থাকে। এটা হচ্ছে বিভবের লেখচিত্র। প্রাবল্য কেমন হবে, প্রাবল্যের ক্ষেত্রে কি জানি, r লেস দ্যান r হলে 0, r ইকুয়ালস টু r হলে সর্বোচ্চ q বাই 4 পাই এপসিলন 0 r স্কয়ার। r গ্রেটার দ্যান r হলে q বাই 4 পাই এপসিলন 0 স্মল r স্কয়ার। তাহলে ভিতরে থাকবে না, ডট ডট দিয়ে দেবে, পৃষ্ঠে সর্বোচ্চ, তারপরে 1 বাই r এর সঙ্গে ভ্যারি করে যাবে। তাহলে e প্রপোর্শনাল টু 1 বাই r স্কয়ার, আর এখানে v প্রপোর্শনাল টু 1 বাই r। এইভাবে আমাদের এটা r লেস দ্যান r, এটা r গ্রেটার দ্যান r, এটা r ইকুয়ালস টু r, r লেস দ্যান r, r গ্রেটার দ্যান r। ঠিক আছে, এখানে আমরা সর্বোচ্চটা হচ্ছে কত পেয়েছিলাম, q বাই 4 পাই এপসিলন 0 r। এটা সর্বোচ্চ হচ্ছে এইখানে সেটা কত, q বাই 4 পাই এপসিলন 0 r স্কয়ার। তাহলে এইভাবে আহিত ফাঁপাগোলকের ক্ষেত্রে বিভব প্রাবল্যের পরিবর্তনের লেখচিত্রটা দেখাতে হবে। যেভাবে করালাম এইভাবেই করতে হবে। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। কোন কোষের তড়িৎচালক বল নির্ণয়ে ভোল্টমিটার ব্যবহার না করে পোটেনশিওমিটার ব্যবহার করা হয় কেন, আমি আগে বলে দিয়েছি। ভোল্টমিটার নিষ্পন্দ অবস্থায় কাজ করে না, সেই ক্ষেত্রে যেটা ভোল্টমিটারের পাঠ পাই সেটা v সমান হচ্ছে e মাইনাস IR। মানে নষ্ট ভোল্টের জন্য কিছু পরিমাণ ভোল্ট আমরা কম পরিমাপ করে থাকি, কিন্তু পোটেনশিওমিটার কাজ করে নিষ্পন্দ অবস্থায় বা নাল কন্ডিশনে বা প্রতিমিত অবস্থায়। এর ফলে সেক্ষেত্রে বর্তনীর প্রবাহ মাত্রা শূন্য হয় এবং কোষের যে তড়িৎচালক বলা হয় সেটা পোটেনশিওমিটারের যে বিভব পার্থক্য সেটাই হচ্ছে কোষের তড়িৎচালক বলের সমান হয়। এটা আমি আগে একদিন ভিডিওতে বলে দিয়েছি, আগে একটা মডেলের প্রশ্ন ছিল। 2 এর অথবা, বলেছে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ এবং ইলেকট্রনের বিচলন বেগের সম্পর্ক। আমরা ধরে নেব কি, এই একটা পরিবাহী, এই পরিবাহীর প্রস্থচ্ছেদ হচ্ছে a, হলো প্রস্থচ্ছেদ, এর ভেতর দিয়ে ইলেকট্রনগুলো গতিশীল, বিচলন বেগ হলো vd বা ডিট ভেলোসিটি, আর প্রবাহ মাত্রা ধরি I। আর এর দৈর্ঘ্যটা ধরলাম L। দৈর্ঘ্য
পরিবাহীর দৈর্ঘ্য সমান L আর একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা সমান N। স্মল n হচ্ছে একক আয়তন ইলেকট্রনের সংখ্যা। তাহলে দেখো আমাদের দৈর্ঘ্য না ধরলেও হতো। তাহলে আমি সলিউশনটা উপরে করছি। এবার ছবিটা ঠিক করে এঁকে নেবে। এই যে টি সময় মনে করো, টি সময় পরিবাহীর এ প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা। দেখো টি সময় কত দূরত্বে যাবে? টি সময়ের দূরত্ব যাবে হচ্ছে ভিটি, এস ইকুয়াল টু ভিটি। তাহলে বেগ হলো ভিডি। তাহলে টি সময়ের দূরত্ব গেছে কত? মোট আয়তন কত ইনটু একক আয়তন ইলেকট্রনের সংখ্যা মানে n। তাহলে আয়তন মানে কি? ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য ইনটু n। এবার এ দৈর্ঘ্য কত? টি সময় তাহলে কত দৈর্ঘ্য যাবে? ভিডি ইনটু টি ইনটু n। তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা হলো a vdt ইনটু n। সুতরাং প্রবাহিত আধান q সমান তাহলে লিখতে পারি একটা ইলেকট্রনের আধান হচ্ছে e, তাহলে এতগুলো ইলেকট্রন গেছে, তাহলে হচ্ছে a vd t n ইনটু e। এটা হচ্ছে একটা ইলেকট্রনের আধানকে আমরা e দিয়ে প্রকাশ করেছি। সুতরাং প্রবাহ মাত্রা I সমান q বাই t। তাহলে হলো I q বাই t করে চলে এলো n e a vd। তাহলে I সমান n e a ইনটু v। এটাই আমাদের বলেছিল একটি পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা এবং ইলেকট্রনের বিচলন বেগের সম্পর্ক। তাহলে এটাই হচ্ছে নির্ণয় সম্পর্ক, যেটা আমি বক্স করে দিয়েছি। আচ্ছা, তারপরে চলে আসি পরবর্তী প্রশ্ন। কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্যের উল্লম্ব উপাংশ মানে ভি অনুভূমিক উপাংশের √3 গুণ বিনতি কোণ কত? খুব সহজ অঙ্ক। ভার্টিক্যাল কম্পোনেন্ট বলেছে √3 ইনটু হরাইজন্টাল কম্পোনেন্ট। কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশ অনুভূমিক উপাংশের √3 গুণ, তাহলে ভিডিটা বলেছে √h। ভিটা হলো উল্লম্ব উপাংশ, h হলো অনুভূমিক উপাংশ। এবার tan থিটা সমান আমরা কি জানি? v বাই h। তাহলে এর সমান আছে √3 আর থিটা হচ্ছে বিনতি কোণ 60 ডিগ্রি। অর্থাৎ বিনতি কোণ 60 ডিগ্রি। তাহলে বিনতি কোণ কত পেলাম? বিনতি কোণের মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। পরের প্রশ্নে যাব আমরা। কোন ঘনমাধ্যম থেকে বায়ুতে আলো যাওয়ার সময় সংকট কোণ 30 ডিগ্রি হলে ঘনমাধ্যমে আলোর বেগ কত? আমরা সংকট কোণ কি জানি? সংকট কোণ হচ্ছে থিটা c ইকুয়ালস টু sin ইনভার্স 1 বাই মিউ। কত দাগের প্রশ্ন? 4। বা sin থিটা c সংকট কোণ সমান হচ্ছে 1 বাই মিউ। তাহলে মিউ দিয়ে দিয়েছে কত? সংকট কোণ দিয়েছে 30 ডিগ্রি। অর্থাৎ মিউ সমান 1 বাই sin 30। সংকট কোণ দিয়েছে 30 ডিগ্রি। তাহলে sin 30 মানে হচ্ছে হাফ, মানে 2 বেরোলো এটা। অতএব আলোর বেগ কত?
আলোর বেগ, কোনো মাধ্যমে আলোর বেগের সূত্র কি তোমরা জানো সবাই, v = c/μ। তাহলে c কত, 3 × 10⁸/2, মিউটা 2 বেরিয়েছে, তাহলে 1.5 × 10⁸ মিটার/সেকেন্ড হয়ে গেল। ব্রিউস্টারের সূত্র প্রমাণ করে ফেলবে। পঁচাত্তর, একটি ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধক গুণক মানে বিটা দেওয়া আছে, বিটা সমান 100, আলফা কত আমরা কি জানি, 1/α - 1/বিটা = 1। তাহলে 1/α - 1/100 সমান 1। তাহলে এখান থেকে 1/α চলে এলো কত, 101/100। এটা এদিকে নিয়ে গেলে যোগ হয়ে যাবে, তাহলে 101/100 অত আলফা পেয়ে গেলাম 100/101 পেয়ে গেছি আমরা আলফার মান, যেটা দরকার ছিল। জেনারেলি আলফার মান সবসময় 1 এর থেকে ছোট হয় কমন এমিটার বর্তনীর ক্ষেত্রে, আর বিটার মান 1 এর থেকে বড় হয়। তো বিটা দিয়েছে 100, তাহলে আলফা বেরোলো কত, 100/101। 100 বসিয়ে দিলাম, 1 এর 100 দিকে গেল, তাহলে যোগ হয়ে হলো 100, উপর হলো 101, উল্টে দিয়ে লিখলাম 100/101। আচ্ছা 6 নম্বর চলে যাবে আমরা গ্রুপ সি। এবার তোমরা করে নেবে ঠিক করে। কোন তড়িৎ দ্বিমেরুর জন্য লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানে প্রাবল্য নির্ণয় আশা করি পারবে করতে। 7টা একই রকমের 1000টি আহিত বৃষ্টির ফোঁটা মিলিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হলে তড়িৎ শক্তির শতকরা পরিবর্তন কত? তাহলে 1000 খানা বৃষ্টির ফোঁটা যুক্ত হচ্ছে দিয়ে একটা বড় ফোঁটা পরিণত হচ্ছে। ছোট ফোঁটাগুলোর ব্যাসার্ধ হলো আমার, বড় ফোঁটার ব্যাসার্ধ হলো ক্যাপিটাল আর। ধরে নিলাম ছোট ফোঁটাগুলোর আধান কিউ আর বড়টার হলো ক্যাপিটাল কিউ। তাহলে এখান থেকে আমাদের সম্পর্কটা আসতে হবে শক্তির শতকরা পরিবর্তন। ভালো অঙ্ক, সহজ অঙ্ক কিন্তু ভালো। আমরা ক্যালকুলেটরটা নিয়ে রাখি। তো দেখো আমরা লিখতে পারি 1000 খানা যে আয়তন হবে এটার আয়তন সমান, তাহলে 1000 × 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর পেয়ে গেলাম 10R। তাহলে বড় বৃষ্টির ফোঁটার ব্যাসার্ধ ছোটটার 10 গুণ বেরোলো। অতএব আর কিউ সমান হবে, ক্যাপিটাল কিউ কত হবে আধান সংরক্ষণ অনুসারে, বড়টার মোট আধান হবে ছোটটার 1000 খানা, যেহেতু জুড়েছে 1000 খানা জুড়ে গেছে যেহেতু, তাই বড়টার আধান হবে ছোটটার 1000 গুণ। তাহলে এই দুটো আমাদের কাজে লাগবে। এবার শক্তি, ছোট আহিত ফোঁটার প্রত্যেকটা বৃষ্টি ফোঁটার শক্তিকে আমরা ই স্মল ধরলাম, ইএস। তাহলে কত, q²/2c। তাহলে q² থাকলো, c আর r সমান হয়, তাহলে 2r। আর বড়টার কত, বড় ফোঁটার শক্তি কত হচ্ছে q²/2r। কিউ এর মানটা কত পেয়েছি 1000, তাহলে 10⁻1000 আছে, তাহলে 10⁶ q²/2r মানে 8টা কত 10, তাহলে হচ্ছে 20r। আর এর মানটা আমরা বসিয়ে দিলাম। অতএব শক্তির পরিবর্তন এরকম ছিল 1000 খানা, তাহলে মোট শক্তি 1000টা কত, 1000 × q²/2c 2r মাইনাস এটা কত আসছে 10⁶ q²/20r। তাহলে যেটা দেখে নাও আমি কি করে বলছি, ছোটটার মোট কত
আর বড়টার মোট কত সেটাকে বিয়োগ করে দিচ্ছি। অবশ্যই বড়টা ক্ষেত্রে ওটার মানটা আমাদের বেশি আসছে, মানে এটাকে আমরা যদি এরকম করে লিখি তাহলে এটা আসছে 10 টু দি পাওয়ার একটা শূন্য কেটে গেলে এটা আসছে 10 টু দি পাওয়ার 5। তাহলে শক্তি বাড়বে, এটা অবশ্যই প্রাথমিক শক্তি থেকে অন্তিম শক্তি বেশি। তাহলে এটা কত আসছে, এটা হচ্ছে 10 কিউ কিউ স্কয়ার বাই 2r মাইনাস 10 টু দি পাওয়ার 5 কিউ স্কয়ার বাই 2r। শক্তি পরিবর্তন ওটা থেকে ওটাও বিয়োগ করতে পারে, মড চিহ্ন দিয়ে দিলাম। কিউ স্কয়ার বাই 2rটা যদি কমন নিই, মড দিয়েছি মানে শুধু ইনটু তাহলে 99, আমরা শুধু বড় মানটা নিচ্ছি, মাইনাসটা নিলাম না। তাহলে শক্তি কতটা বৃদ্ধি, অতএব শক্তি এখানে লিখলাম কি দিয়েছে এখানে জানো, শতকরা, শক্তির শতকরা পরিবর্তন, অর্থাৎ শক্তির শতকরা পরিবর্তন এটা কিউ স্কয়ার বাই 2r ইন্টু 99 বাই প্রাথমিক মোট শক্তি কত 1000 ইন্টু কিউ স্কয়ার বাই 2r ইন্টু 100। তাহলে হচ্ছে 9900 ডিভাইডেড বাই 1000, 9.9%। শক্তির শতকরা পরিবর্তন আমাদের বেরিয়ে গেল 9.9%। হ্যাঁ, এখানে একটা ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, এখানে 10 কিউব একটা কমন যাচ্ছে, আমি লিখতে ভুলে গেছিলাম। 10 কিউব হলে এখানে 10 কিউব থাকবে, এটা অনেক বড় পার্সেন্টেজ আসছে, মানে এটা কেটে গেল 99 ইন্টু 100, 9900। হিসাব মতন আমাদের শক্তির পরিবর্তন যেটা হচ্ছে, শক্তির এই যে দেখো এখানে দেখো কিউ স্কয়ার বাই 2r ইন্টু 1000, এটা মানে তো প্রাথমিক শক্তি, তো এটাই কিন্তু আমরা 99 ইন্টু প্রাথমিক শক্তি। প্রাথমিক শক্তির 99 গুণ হয়ে যাচ্ছে পরিবর্তন, শক্তির পরিবর্তন কত, প্রাথমিক শক্তির 99 গুণ। তাহলে শতকরা করতে গেলে কি থাকে, প্রাথমিক শক্তি দিয়ে ভাগ করতে হবে ইন্টু 100, মানে 9900%। উত্তরটা কিন্তু 99% আছে, উত্তরটা ভুল আছে। তাহলে এটা আমাদের হচ্ছে 9900%। এরপর চলে আসি, তাহলে প্রাথমিক বলতে শক্তির পরিবর্তন কত, তাহলে প্রাথমিক শক্তির 99 গুণ হচ্ছে অন্তিম শক্তি। অন্তিম শক্তি মানে তো বেশি হয়ে যাচ্ছে, মানে অন্তিম শক্তির পরিবর্তন হচ্ছে প্রাথমিক শক্তির 99 গুণ। ঠিক আছে, এটাই উত্তর হবে। এরপর আমরা পরবর্তী কোশ্চেনে যাব। আমি 1000টা কমন নিয়েছিলাম কিন্তু লেখা হয়নি, তোমরা দেখে নেবে ক্যালকুলেশন। কোনো জায়গায় ডাউট লাগলে সেটা কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই বলে দেবো। আচ্ছা, 7 অথবা একটি 15 ইএসইউ ধারকত্বের একটি আহিত পরিবাহীকে 40 ইএসইউ বিভাগে আহিত করা হলো এবং করে একটি তড়িৎবিহীন গোলকের সঙ্গে যোগ করলে সাধারণ বিভব হলো 30। তাহলে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত এবং সংযোগের ফলে শক্তি ক্ষয় কত। আচ্ছা দেখি, তাহলে প্রথমটা কত বলেছে, C1 বলেছে 15 ইএসইউ, V1 বলেছে 40 ইএসইউ, C2টা বার করতে হবে, আর V2টা 0, অনাহিত যেহেতু V2 0। সাধারণ বিভব বলেছে, সাধারণ বিভব V সমান বলেছে 30 ইএসইউ। তাহলে V মানে কি জানি, C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে C1 V1 তাহলে কত হচ্ছে, 15 গুণ 40 যোগ 0 বাই হচ্ছে 15 যোগ C2, C2টা বার করবো সমান 30। তাহলে এখান থেকে আমাদের আসছে কত, C2 সমান আসছে
এটা 600 থেকে 450 বিয়োগ করলে 155 তাহলে দ্বিতীয় গোলকটির ধারকত্ব 5 এসইউ। অতএব দ্বিতীয় অনাহিত গোলকের ধারকত্ব 5 এসইউ। অতএব ব্যাসার্ধ আমরা কি জানি, গোলীয় ধারকের সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে ধারকত্ব যা হবে সেটা তার ব্যাসার্ধের সমান হবে। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। আর সংযোগের শক্তিক্ষয় কত? শক্তিক্ষয় মানে আমরা কি জানি, ডেল্টা ই কি জানি, C1 C2 V1 - V2 হোল স্কয়ার বাই, এটা শক্তিক্ষয় রাশিমালার সূত্রটা মনে রাখতে হবে, একটা বাই 2 থাকে। তাহলে C1 কত? 15, C2 5, V1 কত ছিল 40 বিয়োগ 0 হোল স্কয়ার বাই 2 ইনটু 15 যোগ 5, তাহলে 75 গুণ 1600 বাই 40, কেটে 40 হলো, মানে এটা কত আসছে 475, মানে 75 দুগুণে 150, 150 দুগুণে হচ্ছে 300, মানে 3000 আর তাহলে আধান বন্টনের শক্তিক্ষয় হলো 3000 আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ বেরিয়ে গেল 5 সেন্টিমিটার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। তো আধান বন্টনের শক্তিক্ষয় কিন্তু রাশিমালাটা তোমাদের মনে রাখতে হবে, তাহলে উত্তরটা একবারে অঙ্কটা করতে পারবে। আচ্ছা, হুইস্টন ব্রিজের প্রয়োগ করে অতি উচ্চ মাত্রায় এবং নিম্নমানের রোধ নির্ণয় ত্রুটি হয় দেখা যায়, পোটেনশিওমিটারের সুবিধাটা কিভাবে বৃদ্ধি করা যায়? ভালো প্রশ্ন। আরেকটা, হুইস্টন ব্রিজের নীতি প্রয়োগ করে খুব উচ্চমানের বা খুব নিম্নমানের রোধ আমরা কখনোই পারবো না। হুইস্টন ব্রিজের নীতি প্রয়োগ করে রোধ নির্ণয় করি কিসের সাহায্যে? মিটার ব্রিজ। তো মিটার ব্রিজের ক্ষেত্রে কেমন হয় বর্তনীটা? এটা হচ্ছে আর, এটা এস, এটা মিটার ব্রিজের তার, এখানে গ্যালভানোমিটার থেকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এদিকটা হচ্ছে এক্স, মানে এটা পি, এটা হচ্ছে এল মাইনাস এক্স। এবার দেখো, যদি উচ্চমানের রোধ হয় তাহলে এখান থেকে তো কারেন্ট আমরা পাঠাবো। তো কি ঘটনা ঘটবে? যদি এস এর মানটা, এসটা হচ্ছে আননোন রোধ, এসটা হচ্ছে আননোন, অজানা রোধের মানটা যদি খুব উচ্চমানের হয় তাহলে এই ব্রাঞ্চে কোনো কারেন্ট যাবে না, মানে কারেন্টটা বেশিরভাগটা এদিকে চলে যাবে। ফলে মিটার ব্রিজের যে তার, তার তাপীয় অবক্ষয় ঘটতে পারে, মানে তাপের প্রভাব জুল ক্রিয়া ঘটে যেতে পারে, মানে তার রোধ পরিবর্তন হয়ে যেতে পারে, মানে পি প্লাস কিউ এর, এটা পি এটা কিউ। তাহলে কি বললাম, যদি উচ্চমানের রোধ হয় তাহলে I1টা খুব ছোট হয়ে যাবে, ফলে সেই ক্ষেত্রে, এবং I2টা বড় হয়ে যাবে, বেশিরভাগ প্রভাব মাত্রাটা মিটার ব্রিজের তারের মধ্যে দিয়ে চলে যাবে। ফলে সেই ক্ষেত্রে যে মিটার ব্রিজের তার, তার রোধ পরিবর্তন হয়ে গিয়ে ত্রুটিপূর্ণ পার্ট আসতে পারে। আর যদি এটা খুব নিম্নমানের হয় এসটা, তাহলে বেশিরভাগ প্রভাব মাত্রাটা এদিক দিয়ে যাবে, ফলে গ্যালভানোমিটারের প্রভাব মাত্রা বেড়ে যাবে। গ্যালভানোমিটারের প্রভাব মাত্রা বেড়ে গেলে কিন্তু তার সুবিধাটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গ্যালভানোমিটারের পোটেনশিওমিটারের সাহায্যে, হুইস্টন ব্রিজের নীতি প্রয়োগ করে মিটার ব্রিজের সাহায্যে খুব উচ্চমানের রোধ যদি নির্ণয় করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আননোন রোধ, যেটা অজানা রোধের ভিতর দিয়ে প্রভাব মাত্রা প্রায় কমে যাবে যেহেতু রোধ বেশি, আর I2 বেড়ে যাওয়ার ফলে মিটার ব্রিজের যে তার, হুইস্টন ব্রিজের নীতি প্রয়োগ করে মিটার ব্রিজের সাহায্যে আমরা অজানা রোধ নির্ণয় করি। তো মিটার ব্রিজের তারের রোধটা খুব কি হবে, পরিবর্তন হয়ে যাবে, তাপের প্রভাবে আমরা জানি রোধের পরিবর্তন হয়, তো তার জন্য আমরা এটা ব্যবহার করবো না। আর যদি নিম্নমান হয়, বেশিরভাগ প্রভাব মাত্রাটা I1টা বড় হয়ে যাবে, ফলে গ্যালভানোমিটার প্রভাব মাত্রা বেড়ে গিয়ে গ্যালভানোমিটারের সুবিধাটা নষ্ট হতে পারে। আচ্ছা, পোটেনশিওমিটারের সুবিধাটা বৃদ্ধি করার উপায়।
পোটেনশিওমিটারের সুবিধা বৃদ্ধি করতে হলে ডিভিডিএল বা E0/L মানে পার ইউনিট লেন্থে পোটেনশিয়াল ড্রপ মিটার যে তার পোটেনশিওমিটার যে তার মানে এইখানে ধরো আমরা যদি এটা পোটেনশিওমিটার মনে করি, পোটেনশিওমিটার এটা হলো E0, এটা হচ্ছে তারটা। তো এর প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন বা এটাকে আমরা যদি রোধ ধরে নিই, একটা আছে, একটা বর্তনী হতে পারে মানে আর, এখানে E0, এখানে একটা ধরো L, এর একটা রোধ হলো R ড্যাশড। তাহলে এখানে ভোল্টেজ ড্রপটা কত? এইটুকুনির মধ্যে ভোল্টেজ ড্রপটা হবে হচ্ছে E0/R প্লাস R ড্যাশ ইন্টু R পার ইউনিট লেন্থ বাই L। ভোল্টেজ ড্রপ মানে এখানে আই যাচ্ছে কত? E0/R প্লাস R ড্যাশ হলো কারেন্ট। তাহলে এইটুকুনির মধ্যে এইটুকুনির কত ভোল্টেজ? ডিভিটা কত বা ভিটা কত? IR ড্যাশ বাই L। এটা খুব বৃদ্ধি করতে গেলে এটাকে কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। এটাই হলো সুবিধাটা। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট এটা বলা হয় বিভবের নতিমাত্রা। বিভবের নতিমাত্রাকে বৃদ্ধি করতে হবে। তো বিভবের নতিমাত্রাকে বৃদ্ধি করতে গেলে দৈর্ঘ্যটাকে বড় করতে হবে, দৈর্ঘ্যটাকে বাড়াতে হবে। তাহলে উপায় কি? পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে। এই কারণেই বলা হয় দীর্ঘ তারযুক্ত পোটেনশিওমিটার ব্যবহার করা আমরা পছন্দ করি ব্যবহার করতে, বা দীর্ঘ তারযুক্ত পোটেনশিওমিটারই তৈরি করা প্রয়োজন। এই একই প্রশ্নের উত্তর। আচ্ছা, নেক্সট, প্রমাণ করো মিটার বিজে অজ্ঞাত রোধ সঠিকভাবে প্রয়োগ করতে গেলে নিষ্পন্দ বিন্দু 50 সেন্টিমিটার অংশে পাওয়া যায়। এটা মনে হচ্ছে ফার্স্ট মডেল কোশ্চেনটা ছিল, তোমাদের আমি করিয়ে দিয়েছিলাম। দেখি একবার, ফার্স্ট বা সেকেন্ড মডেলের ক্ষেত্রে কোশ্চেনটা আমরা সমাধান করিয়েছি। তোমরা একটু দেখবে, আশা করি করিয়ে দেওয়া আছে। দেখে নিচ্ছি আমি একবার, তাও কোথায় করিয়েছিলাম। আমার মনে হচ্ছে আমি করিয়েছি এর মধ্যেই। দুই হোক, 3 হোক, 4 হোক, কোনো একটা মডেলে এই প্রশ্নটা ছিল। আমার এখন চোখে আসছে না মডেল নাম্বার, দ্রুত খুঁজে পাওয়াটা মুশকিল, কাজের সময় জিনিস খুঁজে পাওয়া যায় না। যাই হোক, আমি করিয়ে দিয়েছি, একটু আমি বলতে পারি, তোমরা দেখে নেবে। আগের ভিডিওগুলোতে করিয়ে দেওয়া আছে, এটা আমার মনে আছে করিয়েছি। আচ্ছা, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র ব্যবহার করে সলিনয়েড করে নেবে, পারবে করতে। ভূচুম্বকের উপাদানগুলো কি? বিরতিকোণ, বিচ্যুতিকোণ আর ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ কাকে বলে, এদের সংখ্যা পারবে দিতে। আচ্ছা, একটা ছবি আমি দেখিয়ে দিচ্ছি, ছবিটা দেবে। ছবিটা কেমন? এটা হচ্ছে কত দাগের কোশ্চেন? 9 অথবা। আর এই কোশ্চেনটা যদি খুঁজে না পাও ভিডিও ক্লাসগুলোতে, এই যে আমি 6 নম্বর প্রথম আগের 5টার মধ্যে একটাতে করিয়ে দেওয়া আছে। মিটার বিজের সুস্পন্দ বিন্দু মধ্যবিন্দু মানে 50 সেন্টিমিটারে থাকা প্রয়োজন। তো যেটা বলছিলাম, বিনতিকোণ বিচ্যুতিকোণের ক্ষেত্রে আমরা একটা ছবি দেব। এইটা হচ্ছে ডেল্টা, এটা হলো ভৌগোলিক মধ্যতল। এইটা হলো চৌম্বক মধ্যতল। এইটা হচ্ছে এই বরাবর হচ্ছে এইচ,
এই বরাবর ভি, এদের লব্ধি হচ্ছে এই দিকে, এটা হলো মোট প্রাবল্য আই, এটা হলো থিটা। থিটা হলো বিনতি কোণ, ডেল্টা হলো বিচ্যুতি কোণ। ভৌগোলিক মধ্যতল আর চৌম্বক মধ্যতলের মধ্যবর্তী কোণটা হলো বিচ্যুতি কোণ। ভূচুম্বক ক্ষেত্রের মোট প্রাবল্য আই, অনুভূমিক উপাংশের কোণটা হলো বিনতি কোণ, আর উল্লম্ব উপাংশটা হচ্ছে ভি, আর অনুভূমিক দিক উপাংশটা এইচ। এটা তোমরা ছবিটা অবশ্যই দেবে। চলে যাই 10 দাগের প্রশ্নে। যদি কোনো প্রশ্ন না খুঁজে পাও করানোর সময় সেটা আমাকে বলবে, অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা 10 নম্বর, আর কমেন্ট জানানোর সময় মডেল নাম্বারটা উল্লেখ করবে, কোন মডেলের কোন প্রশ্ন খুঁজে পাচ্ছ না। আচ্ছা 10 ওহম রোধের গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ পাঠাতে পারে, একে 0 থেকে 2 মিলি অ্যাম্পিয়ারের অ্যামিটার মানে শান্ট যুক্ত করতে হবে। এই অঙ্ক আমি আগের মডেলও তোমাদের করিয়েছি, বছরে একটু কোশ্চেন আসবে শান্টের অঙ্ক বা ভোল্টমিটার কনভার্সনের অঙ্ক, তো এটা দেখে রাখবে। শান্টের যুক্ত করতে হয়, শান্টের ফর্মুলা কি? S = G / I/IG - 1। গ্যালভানোমিটারের রোধ দিয়েছে হচ্ছে 10, I কত 2, IG হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার মানে 10 × 10⁻³ -1। হিসাব করে নেবে শান্টের মান কত আসছে। শান্ট যুক্ত করলে অ্যামিটারের প্রবাহ মাত্রা বৃদ্ধি করতে গেলে শান্ট যুক্ত করতে হবে, মানে নিম্নমানের রোধ আর উচ্চমানের রোধ শ্রেণীতে যুক্ত করতে গেলে শান্টটা কেমন হবে ছবিটা একটু জাস্ট বলে দিই। এটা I, এটা G, এটা হলো S, এটা হলো I, গ্যালভানোমিটারের কারেন্ট IG, এই আর এখান থেকে S এর মানটা কত 10 G/n-1 বা G/I/IG -1। সূত্র ডাইরেক্ট অঙ্ক আসবে এবছর বোর্ড এক্সামে, তাই আসে। সূত্রগুলো তোমরা রেডি করবে, প্র্যাকটিস করবে। অ্যামিটার রূপান্তরের ক্ষেত্রে এই সূত্র, গ্যালভানোমিটারের ক্ষেত্রে কি R = G × V/VG -1। আচ্ছা 11 নম্বর, গোলীয় দর্পণের সাহায্যে একটি মোমবাতির শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব শিখা থেকে 9 সেন্টিমিটার দূরে পর্দায় সৃষ্টি হলো, তার মানে অবশ্যই অবতল দর্পণ। তাহলে এই হলো ধরো মোমবাতি আছে, তার থেকে 9 সেন্টিমিটার দূরে পর্দায় সৃষ্টি হয়েছে, তার মানে এরকম জায়গায় পর্দা আছে। বিবর্ধিত হবে, হলো। তাহলে এটা হচ্ছে U, এটা হচ্ছে V, আমাদের V/U বলে দিয়েছে 4 গুণ বিবর্ধিত, তার মানে U9 + U/U = 4, তাহলে 9 + U = 4U, তাহলে U চলে এলো 3, অতএব V হবে হচ্ছে 12। কি ফোকাল লেন্থ বার করতে দিয়েছে না কি দিয়েছে? দর্পণের প্রকৃতি, দর্পণ তাহলে হচ্ছে অবতল। আচ্ছা আর কি বলেছে? বস্তুর অবস্থান দর্পণ থেকে 3 সেমি দূরে, বস্তু দর্পণ থেকে 3 সেমি দূরে অবস্থিত। আর কি বলেছে? দর্পণের ফোকাস দৈর্ঘ্য 1/f = 1/v + 1/u, মানে uv দুটোই মাইনাস, এটা প্লাসের দিক এটা মাইনাসের দিক, তাহলে দুটোই মাইনাসে বসাবো। তাহলে 1/-12 + 1/-3, তাহলে এটা হয়ে গেল এটা 12 হলো, মাইনাসটা কমন রাখলাম। এটা কত আসছে আমাদের 1 + 4, 1 + 4 মানে হচ্ছে তো f চলে এলো -12/5, -2.4 সেন্টিমিটার। তাহলে দর্পণের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 2.4 সেন্টিমিটার, এটা অবতল দর্পণ, ফোকাসটা মাইনাসে আসছে। আচ্ছা 12 নম্বর প্রশ্ন, থিওরি প্রশ্ন।
করে নিতে পারবে আশা করি। তোমাদের লেন্স সংক্রান্ত যে কতগুলো সমস্যা আছে আগের ভিডিওতে দেখবে, 7খানা সূত্র লেখা আছে থাম্বনেলে, সূত্রগুলো প্রমাণ করা আছে, তার মধ্যে এটা একটা দিয়েছে ডি সমান আইও ডি = d1 d2। আচ্ছা, এরপর আমরা চলে যাব 12 অথবাতে। করে নেবে ঠিক করে 12 অথবাতে। অথবা কোন আলোক রশ্মি প্রিজমের প্রতিসরক তলে একটি তলের উপর 60 ডিগ্রি কোণে আপতিত হলো। প্রিজমটা এখানে ফেলি, 60 ডিগ্রি কোণে আপতিত হলো। অপর তল থেকে নির্গত হওয়ার সময় দেখা গেল রশ্মিটি 30 ডিগ্রি চ্যুতি হয়েছে। এটা চ্যুতি হচ্ছে ডেল্টা 30 ডিগ্রি, এটা I2, এটা I1। আচ্ছা, যদি প্রিজমের প্রতিসরক তলে 30 ডিগ্রি কোণে, প্রতিসরক তল 30 ডিগ্রি কোণ হয়, প্রতিসরক তলে 30 ডিগ্রি কোণ হয়, তাহলে প্রমাণ করো নির্গত রশ্মিটি নির্গম তলের উপর লম্ব। নির্গত রশ্মিটি নির্গম তলের মানে I2টা বার করতে হবে। ডেল্টা মানে কত? I1 প্লাস I2 মাইনাসে ডেল্টা দিয়েছে 30, I1 60, I2 জানি না, A 30। আচ্ছা, তাহলে এটা কত আসছে আমাদের? I2 সমান হলো 0। খুব সহজ অঙ্ক। অতএব নির্গমন কোণ 0 ডিগ্রি। অতএব লম্বভাবে মানে তলের সাথে এই যদি অভিলম্ব হয়, আলোটা অভিলম্ব বরাবরই নির্গত হয়েছে লম্বভাবে। অতএব অভিলম্ব বরাবর নির্গত হবে, অর্থাৎ তলের সাথে লম্বভাবে, মানে অভিলম্ব মানে কোন দিকে হয়? তলের সাথে লম্ব হয়। আর প্রতিসরাঙ্ক, প্রিজমের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? মিউ বার করতে দিয়েছে। তাহলে এটা যদি ডেল্টা হয় 30, আমরা I1 পেলাম, I2 পেলাম। তাহলে I2, যেহেতু I2 30, I2 0, অতএব R2 0, অতএব R1টা তাহলে কত হবে? 30, যেহেতু R1 প্লাস R2 সমান A, অতএব মিউ সমান sin I1 বাই sin R1, sin 60 বাই sin 30, তাহলে √3 বাই 2 বাই হাফ। অতএব মিউ চলে এলো, প্রতিসরাঙ্ক চলে এলো √3। তাহলে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক আমরা বের করে ফেলেছি, সেটা চলে এসছে √3। ঠিক আছে, ভালো অঙ্ক একটা করে ফেললাম ছোটর মধ্যে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্নে। জেনারেটর কি, কিভাবে ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, সব আমার ভিডিও ক্লাসে পেয়ে যাবে। সেমিকন্ডাক্টরের পিএন জাংশন ব্যবহার করে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ লেখচিত্র আগের দিনের প্রশ্নও ছিল, সেটা বলেছিলাম আছে, দেখে নেবে তোমরা। 14 নম্বরটা করি, বুলিয়ান বীজগণিতের সাহায্যে প্রমাণ করো। আর ওই প্রশ্নটা যেটা 8-এর অথবা যেটা, সেটা আমি দেখছি, তোমাদের বললাম করিয়েছি, এবং সেটা মডেল 1-এ মনে হয়েছিল। মডেল 1-এ 16 অথবা A করিয়ে দেওয়া আছে, প্রথম মডেলে করিয়ে দেওয়া আছে 16
দাগের অথবা এ প্রশ্ন, মানে প্রথম প্রশ্নটাই হচ্ছে মডেল 6 এর 8 এর অথবা প্রশ্নটা, ওটা দেখে নেব ওখান থেকে। 14 নম্বর কি দিয়েছে? a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। তিনটে ইনপুট কোন একটা লজিক গেটে, তার ক্ষেত্রে প্রমাণ করতে হবে কি এবি প্লাস বিসি প্লাস সি। তাহলে আমরা প্রথম দুটোকে গুণ করি, তাহলে কত আসছে? এবি প্লাস এসি প্লাস বি কে বি দিয়ে গুণ করলে বি হবে, মানে 1 গুণ 1 1 হয়, 0 গুণ 0 0 হয়, তাহলে বি কে বি দিয়ে গুণ করলে বি হবে, প্লাস হচ্ছে বিসি থাকে সি প্লাস। এটাকে দিয়ে সি দিয়ে গুণ করি, প্রথম পেলাম তাহলে এবিসি প্লাস এসি স্কয়ার মানে এসি, এসিসি, সি কে সি দিয়ে গুণ করলে সি হয়, তাহলে হচ্ছে বিসি প্লাস বিসিসি মানে বিসি। এ দিয়ে করলে এ স্কয়ার বি মানে এবি, এ কে গুণ করলে এ স্কয়ার সি মানে এসি, এ কে গুণ করলে হলো এবি আর যোগ এবিসি। দেখো আমাদের কতগুলো আইডেন্টিটি খেয়াল রাখতে হবে। এ গুণ এ এন্ড এ মানে এ, বি এন্ড বি মানে বি, সি এন্ড সি মানে সি। আর সিমিলার দুটো যোগ করলে, দেখো এবিসি আছে এবিসি আছে, দুটো এবিসি দুটো 1 যোগ করলে কত হয়? 1 হয়, দুটো 0 যোগ করলে কত হয়? অর গেটের লজিক অনুসারে, যোগের নিয়ম অনুসারে 1 যোগ 1 1, 0 যোগ 0 0, তাহলে এবিসি যোগ করলে এবিসি পাবো। এসি আছে এখানে একটা এখানে একটা, তাহলে এসি পেলাম, দুটো বিসি আছে তাহলে বিসি পেলাম প্লাস এবি। এবার এখান থেকে যদি আমরা এসিটা কমন নিই, এসি কমন নিলাম মানে 1 প্লাস বি, তো আমরা কি জানি 1 প্লাস এ মানে এ, সরি 1 প্লাস বি মানে 1, 1 প্লাস সি মানে 1, মানে এর মানটা যদি 1 হয় তাহলে 1 1 মানে আউটপুট 1 হবে, 1 0 মানেও আউটপুট 1 হবে, মানে এ একের সঙ্গে যাই যোগ করে না কেন সবসময় আউটপুট একই হবে, মানে অন, আর 0 মানে অফ। তার মানে আমরা এটাকে লিখতে পারি এসি, মানে এটা 1 হয়ে গেল, তাহলে এসি যোগ বিসি যোগ তাহলে 2। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, পেয়ে গেছি। আচ্ছা, এবার 15 দাগ। কোষের মিশ্র সমবায়ের একটি মিশ্র সমবায় m সংখ্যক কোষ শ্রেণীতে রেখে তাদের সমান্তরাল যুক্ত করেছে। সম্পূর্ণ সমবায় তড়িৎচালক বল এবং আভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। এটা তোমাদের থিওরি কোশ্চেন, তা আমি দেখিয়ে দিচ্ছি। এবার গ্রুপ সি তে চলে যাচ্ছি আমরা, গ্রুপ ডি বুঝছো। আচ্ছা, সিও শেষ হয়ে গেল, গ্রুপ ডি এবার, মানে কত নম্বর? 15। প্রতি মিশ্র সমবায় m সংখ্যক সারি একই মিশ্র m সারি একই কোষ আর m সংখ্যক কোষ। আচ্ছা, প্রতি সারিতে m সংখ্যক, তাহলে প্রত্যেকটা এখানে ধরলাম m টি আছে, প্রত্যেকটা তড়িৎচালক বল E, আভ্যন্তরীণ রোধ স্মল r, এরকম কতগুলো সারি আছে? m খানা। আমি আর একটা আঁকি, এর সঙ্গে কি করতে হয়? একটা বাহ্যিক রোধ যুক্ত করতে হয়। এখানে আমাদের কাজে লাগছে না, জাস্ট আমাদের বলেছে। তাহলে এখানে মোট কতগুলো সারি আছে? n খানা, প্রত্যেকটাতে n খানা করে কোষ আছে আর m খানা সারি। তাহলে মোট কোষের সংখ্যা, মোট কোষের সংখ্যা mn বা nm। তাহলে দেখো কি বলেছে? তুল্য সমবায় তড়িৎচালক বল কত? প্রত্যেকটা তড়িৎচালক বল ধরেছি E, মানে E, প্রত্যেকটা ER ER ER
প্রত্যেকটা। তাহলে প্রতিটি শ্রেণীর তুল্য ইএমএফ কত হলো তড়িৎচালক বল n × e। শ্রেণীতে কি হয়, যোগ হয়ে যায়, আর তারা সমান্তরালে আছে। মিশ্র সমবায়ের সম্পূর্ণ ভাষাতে দেখা যাচ্ছে সম্পূর্ণ ইএমএফ কত হলো, তাহলে n e × e m/m গড় করতে হবে, তাহলে হলো m। তাহলে সম্পূর্ণ তড়িৎচালক বল পেয়ে গেলাম ne, আর তুল্য রোধ মোট আভ্যন্তরীণ রোধ কত হবে, প্রত্যেকটা হলো nr, রোধ যদি বলি r ড্যাশ, তাহলে 1/r ড্যাশ হবে 1/nr প্লাস 1/nr m সংখ্যক, তাহলে হলো m/nr। অতএব r ড্যাশ কত চলে এলো, nr/m। তাহলে মোট তড়িৎচালক বল চলে এলো, ইএমএফ টা কত চলে এসেছিল, ne, আর মোট তুল্য রোধ বেরোলো nr/m। আচ্ছা, নেক্সট, একটি রোধের বহির্বর্তনীর মধ্যে দিয়ে ব্যাটারিতে প্রবাহ পাঠ নির্ণয় করো, আর হচ্ছে সর্বোচ্চ প্রবাহের শর্ত। এটাকে বলা হয় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। তো আমি এই বর্তনীটা ধরেই করছি, এখানে যেহেতু মিশ্র সমবায় দিয়েছে, তো একটি রোধের বহির্বর্তনীর মধ্যে দিয়ে ওই ব্যাটারিতে যে তড়িৎ প্রবাহ যাবে সেটা কত। তাহলে তুল্য ইএমএফ বেরিয়েছিল ne, আর তুল্য আভ্যন্তরীণ রোধ nr/m। অতএব I কত হবে, তার মানে সবকটা ওই যে আগে বর্তনী, তার তুল্য তড়িৎচালক বল কত ne, আর তুল্য আভ্যন্তরীণ রোধটা কত ছিল nr/m, তার সঙ্গে বাহ্যিক রোধ ছিল r। তাহলে I টা কত হবে, I যদি কারেন্ট ধরি ne/r প্লাস nr/m, ঠিক আছে। আর সর্বোচ্চ প্রবাহ এটা যদি সাজিয়ে নিই nme/mr প্লাস nr, এটাকে আমরা লিখতে পারি mnme/√nr মাইনাস √nr হোল স্কয়ার প্লাস 2mr nr। তাহলে প্রবাহটা সর্বোচ্চ হবে কখন, যখন এই হোল স্কয়ারটা শূন্য, আইটা ম্যাক্সিমাম হতে গেলে নিচটাকে ছোট হতে হবে। তাহলে হোল স্কয়ারটা যখন শূন্য হবে, যখন প্রবাহ মাত্রাটা সর্বোচ্চ হবে। অতএব সর্বোচ্চ প্রবাহ হবে যখন √mr মাইনাস √nr সমান 0, অতএব r সমান চলে আসছে nr/m। মানে বাহ্যিক রোধটা যখন আভ্যন্তরীণ রোধের সমান হবে, তখনই বর্তনী প্রবাহ মাত্রাটা সর্বোচ্চ হবে। অতএব সেক্ষেত্রে I ম্যাক্সিমাম কত হবে,
এই দুটো সমান, তাহলে এটাকে লিখছি 2n r বাই m হলো e m e বাই 2r। সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত হবে বার করে দিয়েছি। আর সর্বোচ্চ প্রবাহ মাত্রা কখন হবে, যখন আভ্যন্তরীণ রোধ তুল্য আভ্যন্তরীণ রোধটা বাহ্যিক রোধের সাথে সমান হয়ে যাবে, সেক্ষেত্রে বর্তনীর প্রবাহ মাত্রাটা সর্বোচ্চ হবে। এরপর আমাদের প্রশ্ন আছে একক রেখাছিদ্রের পরীক্ষায় চরম বিন্দুর বেদ ভিডিও ক্লাস ফলো করবে। অপবর্তনের একটাই ভিডিও ক্লাস করানো আছে, সেখানে ডিটেলসে করিয়ে দেওয়া আছে কেন্দ্রীয় চরম বিন্দুর বেদ মানে 2 ল্যামডা ডি বাই ই প্রমাণ করিয়ে দেওয়া আছে। আর তীব্রতার সঙ্গে দূরত্বের লেখচিত্র, তীব্রতা বন্টন লেখচিত্র করিয়ে দেওয়া আছে। ফলো করবে 16 দাগের একটা ভিডিও ক্লাস অপবর্তন 1 নম্বর একটাই ভিডিও আছে, সেখানে ডিটেলসে অপবর্তনের প্রমাণগুলো করিয়ে দেওয়া আছে। সমবর্তন তল কি? আচ্ছা, কোনো সমবর্তক থেকে নির্গত রশ্মির তীব্রতার অসমবর্তিত তরঙ্গের কত অংশ? সমবর্তক তল থেকে সমবর্তিত তরঙ্গ ওয়ান হাফ রুল, এটা করিয়ে দেওয়া আছে। দুটো রুল আমি তোমাদের করিয়েছি, দেখবে পোলারাইজেশনেও মনে হয় একটা ভিডিওই আছে। তো পোলারাইজেশন থেকে সমবর্তন তল কি? সমবর্তন তল মানে হচ্ছে সমবর্তী তলগুলো যে তলের সঙ্গে লম্ব দিকে কম্পিত হয় তাকে সমবর্তন তল বলে। ছবি এঁকে করিয়ে দেওয়া আছে, ছবিটা তোমরা ফলো করবে। ভিডিও ক্লাস প্রথমটার জন্য অপবর্তনের ভিডিও ক্লাস, আর দ্বিতীয়টার জন্য পোলারাইজেশন বা সমবর্তনের ভিডিও ক্লাসের ডিটেলসে করিয়ে দেওয়া আছে। আচ্ছা, সুসংগত উৎসের বৈশিষ্ট্য লেখো ব্যতিচারের ভিডিও দেখবে। অঙ্কটা আমি করাচ্ছি 17 দাগের বি। কোনো জিনিস খুঁজে না পেলে আমাকে বলবে, কমেন্টে জানাবে, সেটা আমি তোমাদের বলে দেবো বা লিঙ্ক দিয়ে দেবো। আর আমি ডেসক্রিপশনে চেষ্টা করবো লিঙ্কগুলো দিয়ে দেওয়ার যেগুলো প্রয়োজন। আচ্ছা, 17 বি। ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় কোটি প্রস্থ বলে দিয়েছে, মানে বিটা 2 মিলিমিটার। তাহলে নবম উজ্জ্বল থেকে দ্বিতীয় অন্ধকার কোটির দূরত্ব কত? কেন্দ্র থেকে নবম উজ্জ্বল কোটির দূরত্ব 9 মিটার। আর কেন্দ্র থেকে দ্বিতীয় অন্ধকার কোটির দূরত্ব 2 মাইনাস হাফ, যত নম্বর বলবে তার থেকে হাফ বিয়োগ করবো, অত মিটার, মানে 1.3 মিটার। অতএব নবম উজ্জ্বল থেকে দ্বিতীয় অন্ধকার কোটির দূরত্ব, অতএব নির্ণেয় দূরত্ব নবম উজ্জ্বল কত? 9 মিটার, আর দ্বিতীয় অন্ধকার হচ্ছে 3/2 মিটার। তাহলে কত চলে আসছে? 9 থেকে 1.5 বাদ, মানে 7.5 মিটার, মানে 7.5 ইন্টু 2 মিলিমিটার ছিল মিটার ভ্যালু, 2 mm, তাহলে 15 মিলিমিটার। তাহলে নির্ণেয় দূরত্ব হচ্ছে নবম উজ্জ্বল থেকে দ্বিতীয় অন্ধকার কোটির দূরত্ব 15 মিলিমিটার। ফ্রনবার একক রেখাচিত্র পরীক্ষার কৌণিক বেদ করিয়ে দেওয়া আছে, দেখে নেবে, অবশ্যই অপবর্তনে পেয়ে যাবে। দুটোই দিয়েছে। একক রেখাচিত্র পরীক্ষার চরম বিন্দুর হচ্ছে বেদ, মানে রৈখিক বেদ কত, কৌণিক বেদ কত। রৈখিক বেদটা আসবে 2 ল্যামডা ডি বাই ই, আর কৌণিক বেদটা আসবে 2 ল্যামডা বাই ই, ডিটা থাকবে না। আচ্ছা, 17 অথবা আমরা লাস্ট এই মডেলের প্রশ্ন এমসিকিউ এসিকিউ গুলো তোমরা দেখে নেবে, উত্তর করে দেওয়া আছে। যদি কোনো এমসিকিউ এসিকিউ বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে জেনে নেবে, বলে দেবো। আচ্ছা, 17 অথবা এ। ওয়ান 1.5 প্রতিসরণের একটি সমতল অবতল, মানে সমতল অবতল মিউ দিয়ে দিয়েছে 1.5,
বক্রতা ব্যাসার্ধ দিয়েছে 50, এই তলের বক্রতা ব্যাসার্ধ r বলে দিয়েছে r2, এটার r1 টা হচ্ছে ইনফাইনাইট, r2 টা হচ্ছে 50 সেমি, এটা প্লাসের দিক, প্লাস বসবে। তাহলে পাওয়ার বার করতে হবে। তাহলে আমরা কি জানি, লেন্স মেকার ফর্মুলা কি 1/f mu minus 1 1/r1 minus 1/r2। তাহলে মিউ ওটা হলো 1.5 minus 1 1/ইনফাইনাইট, সমতলের ক্ষেত্রে অসীম ব্যাসার্ধ, আর এটার প্লাসের দিকে আছে মানে 1/50। তাহলে 0.5 minus 0.5 মাইনাস আসছে বাই 50, তাহলে কত মাইনাস 5/500 মানে মাইনাস 1/100। তাহলে এফ বেরিয়ে গেল কত মাইনাস 100 সেন্টিমিটার। অতএব ক্ষমতা কত হবে, ক্ষমতা হচ্ছে P = 100/f সেন্টিমিটারে, তাহলে হচ্ছে 100/-100 that is -1 t। তাহলে ক্ষমতা হলো কত, এক ডায়োপ্টার, এবং সেটা মাইনাসে হলো। ঠিক আছে, তাহলে উত্তরটা আমরা করে ফেলেছি। এরপরে আছে এক ব্যক্তি 4D সম্পন্ন একটি অবতল লেন্সের চশমা ব্যবহার করে 30 সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পড়তে পারে। চশমা না পড়া আমাদের মনে আগের দিন ছিল না, ওটা আগের দিন ছিল 3D 16A, 5 নম্বর মডেলে 16A তে যা ছিল ওটা ছিল 3D ক্ষমতা সম্পন্ন লেন্স, এটা হচ্ছে 4D ক্ষমতা সম্পন্ন, এবং সেটা মাইনাসে করিয়ে দিচ্ছি। চশমার অঙ্ক এবছর খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নেবে। পি দিয়ে দিয়েছে হচ্ছে -4D, মাইনাস কেন নিলাম, যেহেতু অবতল বলেছে তাই মাইনাস। তাহলে এফ কত হবে 100/p that is -25 সেন্টিমিটার। আচ্ছা, চশমা ব্যবহার করে 30 সেন্টিমিটার দূরে কোনো বই রেখে পড়তে পারে। তাহলে ইউটা বলেছে 30 সেমি, আমি বলেছি ইউটা মাইনাসে হবে সবসময়, তাহলে ভিটা নির্ণয় করতে হবে। তাহলে 1/v মাইনাস অফ -30 1/-25, তাহলে 1/v চলে এলো, এটা হলো তাহলে -1/25 -1/30, এটা কত আসছে, নিশ্চয়ই আমি মাইনাস কমন নিলাম, 750 হিসেবে বললো, গুণ করে দিলাম 750, আর কোনটা আসছে হচ্ছে প্লাস মানে 55। তাহলে ভিটা কত আসবে 750/55 সেন্টিমিটার। তাহলে ওই ব্যক্তির নিকট বিন্দুর কোথায় রাখবে ন্যূনতম দূরত্ব হবে কত 750/55 13.63 -13.63 সেন্টিমিটার। 13.63 সেন্টিমিটার দূরে খালি চোখে রেখে তিনি পড়তে পারবেন ওই ব্যক্তি। আর যেহেতু এখানে অবতল দর্পণ ব্যবহার করছে তাহলে এটা মায়োপিয়া। চোখের যে ত্রুটিটা হচ্ছে মায়োপিয়া ত্রুটি বা হ্রস্ব দৃষ্টি ত্রুটি। যেহেতু অবতল দর্পণের ক্ষেত্রে আমরা অবতল দর্পণ বলছি, অবতল লেন্স ব্যবহার করছি, তাই হচ্ছে মায়োপিয়া। কোন মাধ্যমে বিচ্ছুরণ ক্ষমতা বলতে কি বোঝো জানো তোমরা? বিচ্ছুরণ ক্ষমতা জিনিসটা কি? ওমেগা আমাদের ডেল ডেল্টা বাই ডেল্টা দিয়েও বার করা যায়। ওমেগাটা কি? বিচ্ছুরণ ক্ষমতা মানে কি? দুটো প্রান্তিক বর্ণের মধ্যে যে কৌণিক বিচ্যুতি বাই হচ্ছে আমাদের মধ্যম বর্ণের চ্যুতি, তাদের যে অনুপাত ডেল ডেল্টা বাই ডেল্টা, মানে মিউ বি মাইনাস মিউ ওয়ান বাই মিউ মাইনাস ওয়ান, মানে মিউ অ্যাভারেজ মাইনাস। ঠিক আছে, তো প্রশ্নগুলো করিয়ে দিলাম। আর এমসিকিউ এসিকিউ গুলো তোমরা একটু দেখে নেবে। এসিকিউ দিয়েছে আলোকবাহী তন্তু কোন নীতিতে কাজ করে? আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নীতিতে কাজ করে। গঠনমূলক বাতিচারের ক্ষেত্রে দুটি তরঙ্গের পথপার্থক্য কত হয়? λ/2 এর জোড় গুণিতক হয়। গঠনমূলক বাতিচারের ক্ষেত্রে পথপার্থক্য λ/2 এর জোড় গুণিতক। চৌম্বক ভ্রামকের এসআই রক্ষী অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, পিএম সমান IA, আই হলো অ্যাম্পিয়ার, এটা হচ্ছে এরিয়া মানে মিটার স্কয়ার। আচ্ছা, এটি স্কেলার রাশি না ভেক্টর রাশি? অবশ্যই ভেক্টর রাশি। আচ্ছা, আলোক নিঃসরণ ডায়োড মানে লাইট এমিটিং ডায়োড এলইডির কার্যনীতি করিয়ে দেওয়া আছে, দেখে নেবে। তড়িতাধানের উপর চৌম্বক বল কি শর্তে শূন্য হতে পারে? যদি তড়িতাধানটা স্থির হয়। 1 নম্বর শর্ত, স্থির তড়িতাধান হলে কোনো চৌম্বক বল কাজ করবে না। 2 নম্বর কি?
চুম্বক ক্ষেত্রের সমান্তরালে গেলে কোনো বল কাজ করবে না, মানে থিটাটা কিউ ভিভি সাইন থিটা, থিটা 0 ডিগ্রি হলে হবে না, মানে সমান্তরালে গেলে বা বিপরীত সমান্তরাল বা 180 বা 0 হলে হবে না। আর একটা কি বলেছে, কোণ শক্তি 0, মানে আধানটা যদি আয়িত আধান বলেছে তাহলে ভি যদি 0 হয় কিউ ভিভি সাইন থিটা তাহলে হবে। আর চৌম্বক বলকে কার্যহীন বল বল কেন, কারণ চৌম্বক ক্ষেত্রে যে সরণ হয় সেটা, আর চৌম্বক বল পরস্পর লম্ব দিকে থাকে, তার ফলে এফ ডট এস 0, তাই কার্যহীন বল। চৌম্বক বলের ক্রিয়ায় যা আহিত কণার যে সরণ, সেটা বলের অভিমুখের সাথে সরণটা সর্বদা লম্ব দিকে হয়, তাই কৃতকার্য শূন্য হয়। ঠিক আছে, তো এমসিকিউগুলো তোমরা চেষ্টা করবে, উত্তর দেওয়া আছে, আর বাকিগুলো আমি তোমাদের করিয়ে দিলাম। আর যেগুলো তোমরা দেখতে পেলাম, যেমন অপবর্তনের ভিডিওটা দেখবে, একটাই ভিডিও, পোলারাইজেশনেরও ভিডিও আছে, ওগুলো দেখবে, ওখানে 1/2 রুল, ম্যালাস ল, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবে। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি, আবার নেক্সট দিন পরের মডেল নিয়ে আমি চলে আসবো।